আসসালামু আলাইকুম প্রিয় ক্লাস 4-এর অভিভাবকেরা এবং শিক্ষার্থীরা। আপনারা অনেক দিন থেকেই বলছিলেন যে প্রাথমিক বৃত্তির মতো ক্লাস 4-এর যে নন গভর্নমেন্ট কিছু বৃত্তি আছে এবং সরকারি স্কুলে যে ভর্তি পরীক্ষা হবে তার জন্য আমাদের ক্লাস আসবে কিনা, তারই পরিপ্রেক্ষিতে আমরা অন্বেষণ একাডেমি থেকে আপনাদের জন্য ক্লাস নিয়ে আসছি। আজকের ক্লাসে আমরা দেখব আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম যে অধ্যায়টি সেটি। এখানে আমরা বেসিক একদম ক্লিয়ার করে করে পড়ব, যাতে পরবর্তী ক্লাসে এবং ক্লাস 5-এ গিয়ে যাতে আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় খুব ভালো করতে পারি এই বেসিক থেকেই পড়াশোনা করে। সো আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশ। আচ্ছা, এইখানে আমাদের বুঝতে হবে আসলে দুইটা জিনিস। এখানে দেখেন দুইটা ওয়ার্ড আছে, একটা কি প্রাকৃতিক আর একটা হচ্ছে কি সামাজিক। মানে এখানে আমাদের দুইটা জিনিস আসে, একটা কি প্রকৃতি, একটা হচ্ছে সমাজ। প্রকৃতি কি আমরা চারপাশে এই যে সব কিছু দেখতে পাচ্ছি, এটা কি আমাদের প্রকৃতি, আমাদের গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, এগুলো হচ্ছে কি আমাদের প্রকৃতি। আর আমাদের সামাজিক পরিবেশটা কি, প্রাকৃতিক পরিবেশ এই যে আমি বললাম এগুলো প্রাকৃতিক পরিবেশ। আর সমাজ কি, আমরা যখন অনেকগুলো মানুষ মিলে একটা গোষ্ঠী তৈরি করি, সেই অনেকগুলো গোষ্ঠী মিলে যখন আমরা সবাই একসাথে থাকি, একসাথে আমরা নানান কাজ করি। যেমন এখানে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি, এখানে কি স্কুল আছে, স্কুলে কি বাচ্চারা পড়াশোনা করে, টিচাররা পড়ায়। এখানে আমরা দেখতে পাচ্ছি কি একসাথে কাজ করা হচ্ছে। আমরা যেমন বাজার দেখি, বাজারে কি কেউ কিনছে, কেউ বিক্রি করছে। ঠিক আছে, এই যে আমরা সবাই মিলে একসাথে সব কিছু একসাথে করছি, এটাকে আমরা কি বলি, সমাজ। ঠিক আছে, তো এখানে আমরা দেখব যে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। আচ্ছা, এই যে আমরা দুই ধরনের পরিবেশ দেখলাম, এই দুই ধরনের পরিবেশ কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। নির্ভরশীল মানে কি, এটার ইংরেজি ইংরেজি ওয়ার্ডটা হচ্ছে কি ডিপেন্ডেন্ট। ঠিক আছে, নির্ভরশীল মানে হচ্ছে যে ধরেন এই যে প্রাকৃতিক পরিবেশ, এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, এটা কি সামাজিক পরিবেশ। এই প্রাকৃতিক পরিবেশটা এই সামাজিক পরিবেশকে ছাড়া কোনো কাজ করতে পারে না বা চলতে পারে না। এটা কি আমরা বলি কি নির্ভরশীলতা। ঠিক আছে, তো আমরা যদি এখন সামনে যাই, এখানে আমরা কি দেখবো যে উপরের ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কিত প্রশ্নের উত্তর লিখি। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে এই যে আমরা দেখতে পাচ্ছি মানুষের যে সামাজিক পরিবেশ, সেটা কি প্রকৃতির সাথে কিন্তু মিলেমিশে একাকার। যেমন এই যে নদী, নদীতে কিন্তু আমরা কি আমাদের এই যে আমাদের আমাদের হাঁস বা এগুলো আছে, নদী থেকে আমরা কিন্তু মাছ ধরছি। হ্যাঁ, তারপরে এই যে আমরা কিন্তু প্রকৃতির সাথে আমরা কানেক্টেড। এখন যদি আমরা প্রশ্নগুলো দেখি যে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি, এখানে আমরা কি কি দেখতে পাবো প্রাকৃতিক পরিবেশের উপাদান। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, গাছপালা, নদী নালা। ঠিক আছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পাহাড় পর্বত। এগুলো কি আমাদের প্রাকৃতিক পরিবেশের উপাদান। সামাজিক পরিবেশের উপাদানগুলো কি কি, এখানে যদি আমরা দেখি সামাজিক পরিবেশের উপাদান, এই যে আমাদের এখানে কি স্কুল কলেজ আছে। ঠিক আছে, এখানে আমাদের এই যে পরিবার আছে, এগুলো কি আমাদের সামাজিক পরিবেশের উপাদান। ঠিক আছে, সামাজিক পরিবেশ কিভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। যেমন ধরেন আমরা একটা সামাজিক পরিবেশের কথা চিন্তা করি, যেমন কি আমাদের স্কুল। ঠিক আছে, স্কুল একটা সামাজিক পরিবেশের মধ্যে আমরা ধরলাম। এই যে আমাদের স্কুল কলেজ আছে, সেগুলোকে আমরা আমরা কি একটা জায়গার মধ্যে বানাই না। আমাদের স্কুলে আমরা কি একটা একটা ল্যান্ডের মধ্যে বা হচ্ছে আমরা একটা নদীর পাশে আমরা স্কুল বানাচ্ছি। এইভাবে কিন্তু আমাদের স্কুলগুলো সামাজিক পরিবেশের উপর নির্ভরশীল। ঠিক আছে, তারপরে সরি প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। তারপর আমরা কি দেখবো, দেখেন এখানে এই যে আমাদের সামাজিক পরিবেশ মানে যে একটা পরিবার, তারা কি নদীতে মাছ ধরছে। ঠিক আছে, সো তারা কি মাছ ধরে কি তারা জীবনযাপন করছে, তার মানে কি তারা সামাজিক পরিবেশের উপর নির্ভরশীল। ঠিক আছে, আমরা যদি সামনের দিকে যাই, এখানে আমরা কি দেখতে পাবো, পরিবেশ আমাদের জীবন জীবিকা নির্বাহে উল্লেখযোগ্য ভূমিকা রাখে। আমরা যখন একটা চ্যাপ্টার পড়বো, সেই চ্যাপ্টারে কিন্তু আমরা দাগিয়ে দাগিয়ে পড়বো, যেমন পরিবেশ আমাদের জীবন জীবিকা নির্বাহে কি উল্লেখযোগ্য ভূমিকা রাখে। তারপর দেখবো আবার যে আমাদের পোশাক আশাক, খাবার দাবার, চাল চলন অনেকটাই পরিবেশ প্রকৃতির উপর নির্ভরশীল। তার মানে আমরা কি আমাদের পোশাক আশাক খাবার দাবার কিসের উপর নির্ভরশীল, পরিবেশের উপর নির্ভরশীল। যেমন শীতে একটু রোদ পেলে আনন্দ পাই, গরমে রোদ থেকে দূরে থাকার চেষ্টা করি, প্রচণ্ড গরমে গাছের ছায়ায় শান্তি পাই। তাপমাত্রা, গাছপালা তাপমাত্রা কমিয়ে পরিবেশকে কি সতেজ এবং আরামদায়ক করে তোলে। নির্মল বাতাস নেওয়ার জন্য আমরা কি শহর থেকে দূরের কোনো সবুজে ঘেরা প্রকৃতিতে বেড়াতে যাই। যে যানবাহনে ভ্রমণ করি তা আবার চলে তেল, বিদ্যুৎ বা গ্যাসে। প্রকৃতি এইসব জ্বালানি সরবরাহ করে, তবে জ্বালানির এই মজুদ অফুরন্ত নয়, একদিন শেষ হয়ে যাবে। এখানে আমাদেরকে কি বললো যে আমরা নানানভাবে পরিবেশের উপর কিন্তু নির্ভরশীল। আমাদের এই যে সামাজিক পরিবেশটা, এটা কিন্তু পরিবেশের উপর নির্ভরশীল। ঠিক আছে, এখানে কি একটা চমৎকার প্রশ্ন কিন্তু আছে যে জ্বালানির এই মজুদ কিন্তু অফুরন্ত নয়, একদিন শেষ হয়ে যাবে। এই জ্বালানিগুলো কি কি, যেমন আমাদের প্রাকৃতিক গ্যাস, কয়লা, ঠিক আছে, এগুলো কিন্তু তেল, এগুলো কিন্তু শেষ হয়ে যাবে। আমরা কয়েকদিন পর পর দেখি না যে জ্বালানির দাম বেড়ে গিয়েছে, হরমুজ প্রণালী বন্ধ, তাই জ্বালানির দাম বেড়ে গিয়েছে। সো এই যে আমাদের এই
তেল, গ্যাস এগুলো কিন্তু অফুরন্ত নয়, মানে এগুলো শেষ হয়ে যাবে। অফুরন্ত জিনিস কি, যেমন পানি, বায়ু, সূর্যের আলো, এগুলোকে কিন্তু আমরা শেষ হয় না, ঠিক আছে। তো এরপর আমরা দেখব সূর্য সকল শক্তি উৎস। এটা কিন্তু আমরা সবাই জানি যে আমাদের এই যে সৌরজগৎ, আমাদের এই সৌরজগতে যে গ্রহগুলো আছে, এই সমস্ত গ্রহ সব কিছু কিন্তু সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। সূর্যই কিন্তু সকল শক্তি এখানে প্রোভাইড করছে, ঠিক আছে। আমরা পরিবেশ বান্ধব সৌরশক্তি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। সূর্যের আলো সবুজ উদ্ভিদের খাবার তৈরির অন্যতম উপাদান। এই যে দেখি আমরা সূর্যের আলো বা সানলাইট, ইংলিশে আমরা কি বলি, সানলাইট। আমরা মাঝে মাঝে এই পড়ার টাইমে কিন্তু আমরা বেশ কিছু ইংরেজি ওয়ার্ড ইনশাল্লাহ শিখে নিব, তাহলে আমাদের ভোকাবুলারিটাও ডেভেলপ হবে, ঠিক আছে। এই যে সূর্যের আলো বা সানলাইট সবুজ উদ্ভিদের খাবার তৈরির অন্যতম উপাদান, ঠিক আছে। আমাদের সবুজ উদ্ভিদ কোনগুলো, আমাদের যে গাছপালা, ঠিক আছে, আমাদের গাছপালাগুলো আছে, এগুলো কি খাবার তৈরির অন্যতম উপাদান কি, সূর্যের আলো, ঠিক আছে। একটা মজার ব্যাপার বলি, আমরা যদি কোনো একটা ঘাসের মধ্যে, আমরা যদি ঘাসের মধ্যে কি করি, আমরা ইট দিয়ে চাপা দিয়ে রাখি কয়েকদিন, 7 দিন, তাহলে কি দেখব, সাদা হয়ে গিয়েছে ঘাস, মানে কি খাবার তৈরি করতে পারেনি, ঠিক আছে। সো এরকম, ওকে। আবার এই সবুজ উদ্ভিদে অনেক প্রাণীর খাবার, যেমন আমরাও কিন্তু অনেক শাকসবজি খাই, তারপর গরু, ছাগল, এরাও কিন্তু কি বিভিন্ন ঘাস এগুলো খেয়ে থাকে, ঠিক আছে। উদ্ভিদ জন্মাতে মাটি দরকার, মাটি ছাঁকনির মতো কাজ করে, বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে ভূগর্ভে জমায়। যেমন বৃষ্টির যে পানি পড়ছে না, সেই পানি কি মাটিতে কি ছাঁকনির মতো কাজ করে একদম নিচে যায় বিশুদ্ধ হয়ে, সেই পানি আবার আমরা কি টিউবওয়েলের মাধ্যমে সেটা তুলে এনে সেটা খাই, ঠিক আছে। এরপর তারা কৃষক এই মাটিতেই ফসল ফলায়, তারা মাটির যত্ন নেন। এই যে আমরা দেখি এই যে কৃষক, মানে কি সামাজিক পরিবেশের উপাদান, তারা কি আবার এই যে মাটির উপর নির্ভরশীল তার খাবার তৈরির জন্য, ঠিক আছে। আবার কীটনাশক ব্যবহার করে মাটি দূষিত করে। আমরা অনেকে ইট তৈরির জন্য মাটি বিক্রি করি, এতে মাটি নষ্ট হয়। যেখানে সেখানে পলিথিন ও প্লাস্টিকের জিনিসপত্র ফেলে মাটি নষ্ট করি। এই যে আমরা দেখি যে পলিথিন এবং প্লাস্টিকের জিনিস, এগুলো কিন্তু মাটিকে একদম দূষিত করে। পলিথিন এবং প্লাস্টিকের জিনিস কিন্তু মাটিতে সহজে পচে না, একদম হাজার হাজার বছর ধরে তারা কি জমে থাকে। সো আমাদের কি করণীয় হবে, আমরা কিন্তু অবশ্যই চাইবো যে আমরা যাতে অবশ্যই পলিথিন বা এরকম প্লাস্টিকের জিনিসপত্র মাটিতে যেখানে সেখানে না ফেলি, ঠিক আছে। আমরা কি জমিয়ে রাখবো, জমিয়ে রেখে এগুলোকে বিক্রি করে দিব, ওকে। তারপর এখানে আমরা কি দেখি যে জিনিসপত্র ফেলে মাটি নষ্ট করি। এছাড়া উপকূলীয় অঞ্চলে বাঁধ দিয়ে চিংড়ি চাষ মাটির লবণাক্ততা বাড়ায়। আচ্ছা, উপকূলীয় অঞ্চল মানে কি? উপকূলীয় অঞ্চল মানে হচ্ছে কি সমুদ্রের যে তীরবর্তী অঞ্চলগুলো, এগুলোকে বলি আমরা কি উপকূলীয় অঞ্চল। এই অঞ্চলে কি করা হয়, আমাদের যে লবণাক্ত পানিগুলো আসে, উপকূলীয় অঞ্চলের পানি লবণাক্ত কেন? কারণ সমুদ্রের পানি, এই পানিকে যদি আমরা আটকে রাখি, এখানে কি এই মাটির মধ্যে লবণ জমবে। আর মাটিতে লবণ জমলে কি হবে, মাটির উর্বরতা নষ্ট হবে। এই উর্বরতা নষ্ট হলে কি হবে, আমাদের ফসল ফলবে না, ঠিক আছে। ফলে ফসল উৎপাদন ও বিশুদ্ধ পানির উৎস কিন্তু কমে যাচ্ছে দিন দিন। তোমরা যদি কেউ সুন্দরবন, মানে এই যে সাতক্ষীরা, তারপর খুলনা, বাগেরহাট এই অঞ্চলগুলোতে ঘুরতে যাও, তোমরা কিন্তু দেখতে পাবে পানি কিন্তু টেস্টটা কিন্তু একটু লবণ লবণ হয়, ঠিক আছে। হাওর বাওর নদী নালায় প্রচুর মাছ পাওয়া যায়। ফলে এসব এলাকার মৎস্যভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠে। যেমন যে এলাকায় নদী নালা বেশি, হাওর বাওর বেশি, সে এলাকায় কি দেখবো আমরা, জেলে বেশি, ঠিক আছে। তারা কি, তারা হচ্ছে নদী থেকে মাছ ধরছে, হাওর বাওর থেকে মাছ ধরছে, সেগুলো বিক্রি করছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, আমাদের চ্যাপ্টারের থিম কি ছিল, যে আমাদের সামাজিক পরিবেশ আর প্রাকৃতিক পরিবেশ, এই দুটো জিনিসের মধ্যে কি সম্পর্ক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, প্রাকৃতিক পরিবেশের উপর ভিত্তি করে কিন্তু সামাজিক পরিবেশটা গড়ে উঠছে, ঠিক আছে। এরপর আমরা কি দেখি এখানে, মানুষ মাছ ধরে নিজের চাহিদা মেটায় এবং অনেকে তা বিক্রি করে অর্থ উপার্জন করে। কেউ নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে। যেমন যে অঞ্চলে নদী নালা আছে, খালবিল আছে, হাওর বাওর আছে, সেখানে কিন্তু কি জেলে থাকবে, যেমন তেমন কি অনেক নৌকাও চালাবে, ঠিক আছে। কিন্তু এসব জলাশয় আজ হুমকির মুখে। ময়লা আবর্জনা ফেলার কারণে পানি দূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে। এই যে আমি একটু আগেই বললাম যে পানিতে এখন কিন্তু আমরা প্রচুর পরিমাণে ময়লা আবর্জনা, প্লাস্টিক ফেলছি। এগুলো কিন্তু আমাদের এই যে পানির যে পরিবেশটা, এখানে যে একটা ইকোসিস্টেম বা পরিবেশটা আছে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। একইভাবে নগরায়ন, প্রযুক্তির উন্নয়ন ইত্যাদির ফলে বেড়ে যাচ্ছে বায়ু দূষণ। বায়ু দূষণের ফলে বাড়ছে রোগ ব্যাধি, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন, কমছে মানুষের স্বাভাবিক আয়ু। আরেকটা জিনিস আমরা দেখতে পেলাম, কিভাবে আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। যেমন এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রকৃতিকে যখন ধ্বংস করে ফেলছি, নষ্ট করে ফেলছি, আবার সেটা কিন্তু আমাদের কাছেই ফেরত আসছে। আমাদের কাছে কিভাবে, এই যে আমাদের রোগ ব্যাধি বাড়ছে, আমাদের ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে, ঠিক আছে, ওকে। এরপর আমরা দেখতে পাবো যে আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, পানি, বাসস্থান, জ্বালানি ইত্যাদির চাহিদাও বাড়ছে। আচ্ছা, আমাদের দেশের আয়তন কত, 1,47,570 বর্গ কিলোমিটার, ঠিক আছে। কিন্তু এইখানে অনেক মানুষ বসবাস করে, প্রায় 18 কোটি,
ঠিক আছে? আমরা কিন্তু জনসংখ্যার ঘনত্বের দিক থেকে পৃথিবীতে কিন্তু একে থাকি বা দুয়ে থাকি, এরকম অবস্থা আমাদের। ঠিক আছে? সো দেখি আমরা এখানে নদী দখলের ফলে পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ। আমরা দেখতে পাবো অনেক জায়গায় নদী থেকে কি বালু তোলা হচ্ছে, মাটি তোলা হচ্ছে, সেই মাটিতে ইট বানানো হচ্ছে, বালু তুলে বিক্রি করা হচ্ছে। এর ফলে আমাদের নদীর যে নির্দিষ্ট গতিধারা ছিল সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাই কৃষি জমির রূপ এবং ধ্বংস হচ্ছে বন। ঠিক আছে? এতে বনের উপর নির্ভরশীল মানুষের ভোগান্তি বাড়ছে। দেখেন, আমাদের কিন্তু অনেক মানুষ আছে যারা কি বনের উপর নির্ভরশীল, যারা কাঠ কাটে, যারা মধু সংগ্রহ করে, নানান কাজ করে, সুন্দরবনে গোল পাতা সংগ্রহ করে, সুন্দরী পাতা সংগ্রহ করে। ঠিক আছে? এখানে কি হয়, তাদের কিন্তু ভোগান্তি বাড়ছে, তারা কিন্তু যোগান একদমই পাচ্ছে না। বাড়ি বা আসবাবপত্র তৈরির উপকরণ দুষ্প্রাপ্য হয়ে উঠছে। অন্যদিকে পাহাড়ের মাটি ও গাছ কাটার ফলে ভূমিধস হচ্ছে। আচ্ছা, ভূমিধস জিনিসটা কি, যে পাহাড় কিন্তু পাহাড়ের উপরে গাছ থাকে, সেই গাছটাকে পাহাড়টাকে ধরে রাখে, সেই কাঠামোটাকে ধরে রাখছে। কিন্তু যখন আমরা পাহাড় কাটছি, কেটে বাড়িঘর বানাচ্ছি, তখন কিন্তু ভূমিধসের কিন্তু একটা সুন্দর ইংরেজি ওয়ার্ড আছে, সেটা কি? ল্যান্ডস্লাইড। ল্যান্ড স্লাইড। যারা ক্লাসগুলো করছো বা অভিভাবকেরা ক্লাস করাচ্ছেন, আপনারা অবশ্যই আপনার সন্তানকে এই ছোটো ছোটো ওয়ার্ডগুলো লিখিয়ে রাখবেন। দেখা যাবে আমরা যদি 10টা ক্লাস করি, আমরা 50টা নতুন ওয়ার্ড শিখতে পারবো। এইভাবে আস্তে আস্তে আমাদের ভোকাবুলারি কিন্তু বাড়বে। ওকে? সো এরপরে এতে মাটি চাপা পড়ছে ঘরবাড়ি, গৃহপালিত পশু, এমনকি মানুষও। শুধু মানুষ নয়, পাহাড় ও বন ধ্বংসে চরম বিপদে আছে বন্যপ্রাণী। আশ্রয় ও খাবারের অভাবে কোনো কোনো প্রাণী পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখি যে বাংলাদেশ থেকে বা পৃথিবী থেকে নিয়মিতই নতুন নতুন মানে পুরাতন কিছু প্রাণী আছে, নতুন নতুন ভাবে তারা কি হারিয়ে যাচ্ছে। মানে এই প্রাণী পৃথিবীতে আর একটাও নেই। যেমন আমরা ডাইনোসরের গল্প শুনি না, যে একসময় ডাইনোসর ছিল, এরকম কিন্তু একসময় কিন্তু আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ, এটাও কিন্তু আমাদের হারিয়ে যেতে পারে। ঠিক আছে? আবার কোনো কোনো প্রাণী বিলুপ্ত হওয়ার পথে। প্রাকৃতিক পরিবেশের এই ব্যাপক পরিবর্তনের জন্য মানুষই দায়ী। তাই পরিবেশ সংরক্ষণে আমাদের সবার সচেতন হওয়া প্রয়োজন। এই যে আমাদের প্রাকৃতিক পরিবেশে পরিবর্তন হচ্ছে, এটার জন্য কারা দায়ী? আমরা মানুষেরাই কিন্তু এটার জন্য দায়ী। মানে কি, আমাদের এই সামাজিক পরিবেশের যে কর্মকাণ্ড, সেটাই কিন্তু প্রাকৃতিক পরিবেশের পরিবর্তনের জন্য কি আলটিমেটলি দায়ী হয়ে যাচ্ছে। সো আমরা আজকের ক্লাসে কি বুঝতে পারলাম? আজকের ক্লাসে আমাদের টপিক ছিল কি, প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশের পারস্পরিক নির্ভরশীলতা। পারস্পরিক ওয়ার্ডটা মানে কি জানেন? পারস্পরিক ওয়ার্ড মানে হচ্ছে কি, যে প্রাকৃতিক পরিবেশও দায়ী, প্রাকৃতিক পরিবেশও যেমন সামাজিক পরিবেশের উপর নির্ভরশীল, সামাজিক পরিবেশও ঠিক তেমনই প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশের উপর কিভাবে নির্ভরশীল? প্রাকৃতিক পরিবেশ সামাজিক পরিবেশের উপাদান, যেমন মানুষ, এই যে আমাদের মানুষজন আছে, তারা কি কাজ করছে, তাদের কাজের উপর কিন্তু প্রকৃতি বাধাগ্রস্ত হয়। আবার প্রকৃতির কারণেও কিন্তু সামাজিক পরিবেশে নানান ঘটনা ঘটে, যেটা আমরা একটু আগে দেখতে পেলাম। ঠিক আছে? সো এখানে আমরা কিছু কাজ দেখতে পাবো, এগুলো আমরা নিজেরা করার ট্রাই করবো। যেমন উপরের অনুচ্ছেদটি পড়ে আমরা প্রাকৃতিক কোন কোন উপাদানের উপর নির্ভরশীল তার একটি তালিকা তৈরি করি। যেমন মাটি, এখানে কি হতে পারে? পানি। তারপর এখানে কি হতে পারে? গাছপালা। তারপর পশু পাখি। এগুলো আমরা সবাই নিজেরা সবগুলো ফিল আপ করে খাতায় লিখে ফেলবো। ঠিক আছে? তারপর এখানে আমরা আরো অনেক কাজ দেখতে পাচ্ছি, অনেক ছক দেখতে পাচ্ছি। আমাদের কাজ কি হবে? আমরা এই ছকগুলোকে পূরণ করব এবং এগুলোকে খুব ভালো মতো পড়াশোনা করব। তারপর আমরা দেখতে পাচ্ছি কি, পরিবেশ সংরক্ষণ। ঠিক আছে? আমাদের এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, যেখানে কি কালো ধোঁয়া, তারপর আমরা শব্দ দেখতে পাচ্ছি, পানি দূষণ দেখতে পাচ্ছি। এখানে আমাদের কি, আমাদের মাটি দূষণ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে কি কোথায় দূষিত হচ্ছে, কিভাবে দূষিত হচ্ছে, সেগুলো আমরা লিখে ফেলবো। ঠিক আছে? এরকম বেশ কিছু কাজ আছে, এগুলো আমরা নিজেরাই প্র্যাকটিস করবো, আমরা ব্রেন স্টর্মিং করবো। ঠিক আছে? আর আমরা সব কিছু পড়ার শেষে অবশ্যই কিন্তু এই যে আমাদের আহ, অনুশীলনী আছে, সেগুলো কিন্তু প্র্যাকটিস করবো খুব ভালো মতো। যেমন সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও। নিচের কোনটি পরিবেশকে সতেজ এবং আরামদায়ক করে? আমরা কি বলছিলাম একটু আগে? গাছপালা। তারপর বায়ু দূষণের কারণে কারণ কোনটি, মানে কোন কারণে বায়ু দূষণ হয়? দেখেন এখানে নগরায়ন, ফসল উৎপাদন, নদী খনন, বনায়ন, এটা তো ভালো কাজ, এগুলো না। এখানে কি নগরায়নের ফলে হয়। ঠিক আছে? সো আমাদের একটা চ্যাপ্টার পড়ার পরে আমরা কিন্তু নিজেরাই এগুলো প্র্যাকটিস করে ফেলবো। আমরা অবশ্যই বই দেখে প্র্যাকটিস করবো না, আমরা নিজেরা প্র্যাকটিস করলে কি হবে, আমরা কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কতটুকু ভালো মতো পড়া হয়েছে সেটা কিন্তু আমরা নিজেরাই দেখতে পারবো। সো ক্লাস 4-এর অন্যান্য কোন বিষয়ে কী কী ক্লাস চান, আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে ক্লাস 4-এর প্রতিটা বিষয়ের ক্লাস দিতে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।